আচ্ছা, এই অঙ্কগুলো হচ্ছে আসলে ফ্রিকশনলেস পুলির অঙ্ক। ফ্রিকশনলেস পুলির মানে কি বোঝাচ্ছে এবং ফ্রিকশন থাকলে পুলিগুলো কিভাবে কাজ করা হয় সেটা সম্বন্ধে একটু সামান্য ডিফারেন্স আমরা আগে আলোচনা করে আসি। সেটা হচ্ছে যেমন ধরো এই একটা পুলি, আমি একটু হাতে আঁকতেছি যদিও বাঁকা হবে। পুলি তো তোমরা চিনো। পুলির দুই পাশে কি থাকে? পুলির দুই পাশে এই যে আমি এখন যে লাইনটা আঁকলাম সেটা কি? স্যার রোপ টাইপের কিছু। রোপ বা স্ট্রিং বা কেবল বা কি বলা যায়, রোপ কেবল স্ট্রিং আর কি হইতে পারে, কর্ড কর্ড। এই ধরনের। তো এই টাইপের মেম্বার গুলোতে কোন টাইপের ফোর্স কাজ করে আমরা পরে আসছি প্রথম চ্যাপ্টার। রোপ কেবল স্ট্রিং টেনশন কাজ করে, তাহলে এখানেও টেনশন টেনশন কাজ করবে, ওই বেসিকটা জানতে হবে আমাদের। তারপরে হচ্ছে এই পুলির কাজটা কি, পুলি দ্বারা কি কি কারণে পুলি ইউজ করে সেটা আমরা দেখবো ফার্স্টে। পুলির ফার্স্ট কাজ হচ্ছে ডিরেকশন চেঞ্জ করা। যেমন দেখো আমি পি ফোর্স দিলাম এদিকে, আর এখানে একটা অবজেক্ট ধরো ছিল যেটা একটা টেবিলের উপর বসানো ছিল অথবা একটা বড় বক্সের উপর বসানো ছিল, একটা বড় বক্সের উপর বসানো ছিল। আমি এই পাশে ফোর্স দেওয়ার কারণে এই ডিরেকশনে নিচের দিকে ফোর্স দিচ্ছি, নিচের দিকে ফোর্স দেওয়ার কারণে অবজেক্টটা কোন দিকে সরবে? এই অবজেক্টটা সরবে কোন দিকে বলো দেখি? বাম দিকে। বাম দিকে স্যার। আমি কিন্তু বাম পাশে ফোর্স নিই নাই। জেনারেলি বাম পাশে কোনো অবজেক্টকে সরাইতে গেলে কোন পাশে ফোর্স দিতে হয়? জেনারেলি সরাসরি যদি ফোর্স দাও তুমি কোন একটা অবজেক্টকে বাম পাশে সরাইতে গেলে বাম পাশেই ফোর্সের ডিরেকশন হইতে হয়। যেমন বাম পাশে দিতে গেলে তুমি যদি এইভাবে ফোর্সের ডিরেকশন দিতে হইতো, মানে বাম পাশে হইতো ডিরেকশনটা, নিচে হইতো না। বুঝতে পারছো? তাহলে এখানে ফোর্সের ডিরেকশন নিচে দিয়ে আমি কাজ করাচ্ছি কিন্তু বাম পাশের মতো, তাহলে ফোর্সের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি যদি এটার পুলির ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, তারপর অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো। ফার্স্টে পুলি আঁকলাম, পুলিতে এই পাশে কেবল আছে, এই পাশে কেবল আছে। পুলির ফ্রি বডি ডায়াগ্রামে কি হবে বলো দেখি? ফ্রি বডি ডায়াগ্রাম তো পরে আসছে, তোমরা ফোর্স গুলো দাও এবার। বলো, ভুল তো হইতেই পারে, তোমাদের কি মনে হয় বলো? পরে আসছো, জিনিস সম্পর্কে আইডিয়া তো দিতে পারো। বলো দেখি। স্যার পুলের বস্তুর একটা নিচে ডাব্লিউ বরাবর নিচে একটা ফোর্স যাবে। এই বরাবর এই পুলিটা আটকানো, এখানে পুলির কোনো সেলফ ওয়েট নেই, পুলির কোনো সেলফ ওয়েট নাই, এটা আটকানো এই জায়গায়। পুলির এই দুই পাশে যে এগুলো কি, এগুলো কি? স্ট্রিং কর্ড। স্ট্রিং বা কর্ড। তাহলে সেগুলোতে কি টাইপের ফোর্স কাজ করবে? টেনশন স্যার। তাহলে টেনশনটা কিভাবে দিতে হয়? এটা দিলেই তো হয়ে যায়। টেনশন কিভাবে দিতে হয়? আউটওয়ার্ড স্যার। তাহলে আউটওয়ার্ড মানে পুলি থেকে বাইরের দিকে। এটা কি পুলি থেকে বাইরের দিকে হয়েছে নাকি পুলির দিকে হয়েছে? বাইরের দিকে স্যার। আর এটা তো বাইরের দিকে হইতে গেলে কোন দিকে দিতে হবে তীর চিহ্নটা? স্যার ডান পাশে। ডান পাশে দিতে হবে। এটাই হচ্ছে আসলে এই পুলির ফ্রি বডি ডায়াগ্রাম। তারপরে আসে এই অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম। অবজেক্ট রাখলাম, অবজেক্টের সাথে যে স্ট্রিংটা কানেক্টেড ছিল সেটার ফ্রি বডি ডায়াগ্রাম।
তাহলে বলো দেখি অবজেক্টের ফ্রি বডি ডায়াগ্রাম কি হবে? অবজেক্টে এই পাশে ডাব্লিউ ওয়েট কাজ করতেছিল একটা, সেলফ ওয়েট কাজ করবে একটা। তারপরে যেটা ওয়ালের উপর রাখা ছিল বা একটা বক্সের উপর রাখা ছিল, বলে বক্স থেকে একটা রিঅ্যাকশন কাজ করবে। তারপরে জি স্যার। এই পাশ থেকে কি কাজ করবে? একটা টেনশন কাজ করবে। টেনশন কাজ করবে। এবং এই কেবলের টেনশন আর এই কেবলের টেনশন কিন্তু সেম, কারণ একই কেবল তো, এবং দুটার ডিরেকশন কিন্তু ভিন্ন। দেখো দুইটা জায়গা যদি কানেক্ট করে দাও, এই জায়গাটা তো আসলে কেটে ফেলা হয়েছে, এখন যদি এই দুটাকে কানেক্ট করে দাও তাহলে একটা ডান পাশে টি আর একটা বাম পাশে টি, তাহলে দুইটা জয়েন করলে রেজাল্টেন্ট কত হবে? 0 স্যার। তাহলে দেখো এই জায়গায় যখন কানেক্ট হয়েছে তখন রেজাল্টেন্ট 0 হয়ে গেছে। এই জায়গায় কানেকশনে রেজাল্টেন্ট 0। আলাদা হইলে ফোর্স থাকবে, একসাথে হইলে ফোর্সটা নালিফাই হয়ে যাবে। আচ্ছা গেল। তারপর আসতেছে, তাহলে ফার্স্টে আমরা এই পুলিটা নিয়ে চিন্তা করি। এই অবজেক্ট সম্বন্ধে আমাদের আসলে ফার্স্ট চ্যাপ্টার আমরা পরে আসছি, এটা সম্বন্ধে আমি আলোচনা করতেছি না এখন আর। এখন আসে পুলি নিয়ে কাজ করতেছি। এইটা যদি ফ্রিকশনলেস পুলি হয়, তাহলে আমি যদি এদিকে ফোর্স দিই 10 কিলো নিউটন বা 10 কিপ, এই পাশেও তুমি 10 কিপ পাবা, কোনো লস হবে না। এই ফ্রিকশনে যে এই পুলির উপরে যে কানেকশন আছে এত দূর পর্যন্ত, এটা তো আসলে এত দূর পেঁচাইয়ে তারপরে এই পাশে আসছে। তাহলে এখানে কেবলটা বা পুলির সাথে কানেকশন যত বেশি কানেক্টেড থাকবে অন্য সারফেসের সাথে, তত বেশি ফ্রিকশন হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে হচ্ছে বলছে ফ্রিকশন বিটুইন দ্য রোপ এন্ড দ্য পুলি উইল বি নেগলেক্টেড, মানে ফ্রিকশনলেস। কার কার মধ্যে ফ্রিকশন? পুলি আর কেবল অথবা কর্ড অথবা স্ট্রিং, মানে যত জাতীয় আছে আর কি, অথবা রোপ। তাহলে যে যাই বলো না কেন সবগুলোর সাথে পুলির সাথে যে ফ্রিকশনটা সেটাকে নেগলিজিবল বা নেগলেক্টই করতে বলছে, মানে নো ফ্রিকশন লসেস এট দ্য এক্সেস দিছে। মানে হচ্ছে ফ্রিকশন পুলির সাথে কেবলের যে ফ্রিকশন সেটা 0 ধরতে বলছে। তাহলে কতদূর কানেকশন আছে সেটার উপর আর ডিপেন্ড করতেছে না, কতদূর ঘুরানো বা কতদূর পেঁচানো তার উপর কোনো কিছুই ডিপেন্ড করতেছে না। আচ্ছা, তাহলে আমি বুঝাইতে চাচ্ছি, যদি ফ্রিকশন থাকতো তাহলে যদি আমি এই পাশে 10 কিপ দিতাম তাহলে এই পাশে কত পাইতাম? এই পাশে কত পাইতাম? 10 কিপ স্যার। ফ্রিকশন থাকলে কম কম পেতাম। অবশ্যই কম পাইতাম, অবশ্যই কম পাইতাম। এখন সেটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা ডিরাইভেশন আমি ফ্রিকশনে গেলে যদি টাইম পাই আমি পড়াবো, সেটা সম্বন্ধে বলি, একটা জানাই রাখি। সেটা জানানোর আগে আমি আগে আসি, ফ্রিকশন বের করার জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, যেটাকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়, নিউ দিয়ে এক্সপ্রেস করা হয়। তারপরে স্ট্যাটিক ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের জন্য এফ এস দিয়েও এক্সপ্রেস করা হয়, যদি কাইনেটিক হয় তাহলে এফ কে দিয়ে এক্সপ্রেস করা হয়। তোমাদের ম্যাডামের পার্টে কিন্তু তোমরা এই কাইনেটিক ফ্রিকশনটা পড়বা, আর আমার পার্টে আমি স্ট্যাটিক ফ্রিকশনটা পড়ব, ঠিক আছে? বা পড়াবো আর দুইজনেই ফ্রিকশন পড়াবেন, তার মধ্যে আমি স্ট্যাটিক ফ্রিকশনটা পড়াবো, ম্যাডাম কাইনেটিক ফ্রিকশনটা পড়াবেন। তাহলে সেজন্য এক্সপ্রেশন হচ্ছে, এগুলো হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টের এক্সপ্রেশন। এই স্ট্যাটিক এর মধ্যে এই তিনটাই পাবা, আর কাইনেটিক এর মধ্যে কি কি পাইতে পারো? এফ কে, মিউ কে, আর অনলি এফ ও থাকতে পারে, স্মল এফ কিন্তু ক্যাপিটাল এফ না। তাহলে আমি যেটা আলোচনা করতেছি, আরেকটা জিনিস লাগবে ফ্রিকশন বের করার জন্য, এই যে সার্কুলার বা লিনিয়ার ফ্রিকশন না হইলে, লিনিয়ার ফ্রিকশন না কিন্তু এটা হচ্ছে ওই পেঁচানো ভাবে ফ্রিকশন, কেবল পুলির সাথে পেঁচানো, তাহলে সার্কুলার ওয়েতে পেঁচানো বা একটা কার্ভেচার ওয়েতে পেঁচানো,
সেরকম হইলে তোমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে কত দূর পেঁচানো তার অ্যাঙ্গেলটা। যেমন আমি যে এখানে এক্সাম্পলটা দিলাম সেটাতে আসলে পুলিটা এই পাশে আসছে, পুলিটা সরি পুলিটা না, কেবলটা এই পাশ থেকে গিয়ে এই পাশে গিয়ে এত দূর পর্যন্ত থেকে তারপরে এই পাশে হরাইজন্টালি গেছে। তাহলে আমাকে বলো দেখি এখান থেকে এত দূর পর্যন্ত কিন্তু টাচে আছে, এখান থেকে এত দূর টাচ করে আছে না পুলির সাথে কেবলটা? কি মনে হয় তোমাদের? জি স্যার। জি স্যার, অবশ্যই টাচ করে আছে। তাহলে আমাকে বলো দেখি অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। সেন্টারের সাথে অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, এই সেন্টারের সাথে এই এখান এখানে এই 90। তাহলে এই থিটার ভ্যালু হবে 90 ডিগ্রি না, আসলে মানে এক্সপ্রেশনটা রেডিয়ানে করতে হয়, তাহলে কত হবে? বুঝতে পারছো এক্সপ্রেশনটা কত হবে? π/2 রেডিয়ান। 5/2 রেডিয়ান। এখন কেন এটা লাগে এটা আমি তোমাদের ফ্রিকশন যখন পড়াবো তখন ডিটেলস আলোচনা করব, তখন এইবার একটু সামান্য আলোচনা করে নিই। সেটা হচ্ছে বিগতবার পরীক্ষায় আমি একটা অঙ্ক দিছিলাম, একটু ভালো মতো শুনবা সেটা। এখানে হচ্ছে যেমন ধরো যে অবজেক্টটা আছে বা এখানে যে ফোর্সটা তৈরি হচ্ছে সেইটার ইফেক্ট থেকে এই পাশের ইফেক্ট বড় হইতে হবে। ইফেক্ট জিনিসটা কি আমি পরে আসতেছি। ধরো এই পাশে যে ফোর্সটা, ধরো ওয়ান কন্ডিশনের ফোর্সটা এবং এদিকে যে ফোর্সটা তৈরি হবে দুইটা তো সেম হবে না, ফ্রিকশন থাকলে সেম কি হবে? নো স্যার। সেম হবে না। তাহলে আমাকে করতে হবে কি এই ওয়ানের ইফেক্টটা টু এর চেয়ে বড় রাখতে হবে। কখন? যখন আমি ওয়ানের দিকে ইম্পর্টেন্সটা বেশি দিব। কখন, কেন ইম্পর্টেন্স বেশি বা কিরকম ইম্পর্টেন্স বেশি সেটা সম্বন্ধে আমি একটা রিয়েল সিনারিও বলি তোমাদের, তখন ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে তোমরা কি জেটি দেখছো কোনো সময়? জেটি ডিজাইন করতে হয় কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের। জেটি নামটা কি কোনো সময় শুনছো? শোনো নাই? স্যার এক টাইপের নৌকা। নৌকা না, আসলে জেটিটা হচ্ছে নৌকাটা যে জায়গায় বেঁধে রাখা হয়, বুঝছো? নৌকা বা স্টিমার বলো, আমি তোমাদের নর্মাল বোট হিসেবেই দেখাচ্ছি যদি স্যার কি জাহাজ যেখানে ফিরে ওইটা? ওই রকমই, মানে মালপত্র নিয়ে এসে যেখানে একটা জেটি টাইপের থাকে এখানে, এটা ধরো তোমার জেটি, এবং এটা কিন্তু এখানে এসে জোরে স্টিমার ধাক্কা খায় বলে অনেক সময় এখানে রাবারের প্যাড ইউজ করা হয়, মানে জি স্যার। ইম্প্যাক্টটা যাতে জোরে না পড়ে। ইম্প্যাক্ট, হোয়াট ইজ ইম্প্যাক্ট? ইম্প্যাক্ট মানে হচ্ছে ঘাত বল, আমরা যেটা পড়ছিলাম অল্প সময়ের জন্য যেটা প্রচন্ড জোরে ধাক্কা দেয়, সেটা সম্বন্ধে তোমরা 2-1-এ একটা টেস্ট করবা এসএম ল্যাবে, ডিটারমিনেশন অফ ইম্প্যাক্ট ভ্যালু বাই দ্য ইম্প্যাক্ট টেস্ট। আচ্ছা স্যার, জাহাজের চারপাশেও তো মনে হয় রবারের একটা আস্তরণ থাকে। জাহাজের চারপাশেরটা ম্যান্ডেটরি না, এটা নিজেদের সেফটির জন্য অনেক সময় ওরা কি করে বিভিন্ন চাকার টায়ার আটকায় দেয়। জি জি। তো সেটা ওই নিজেদের সেফটি নিজেরা মেনটেন করার জন্য অনেক সময় হয় কি যে ধরো এই পাশে যে রাবার প্যাড বা এই পাশে যে চাকাগুলো আছে সেগুলো ধরো ভেঙে গেছে, মেরামত করাচ্ছে না, হুম। বুঝো নাই? তখন নিজেদের স্টিমারের বা নিজেদের নৌকার বা নিজেদের জাহাজের সেফটি মেনটেন করার জন্য নিজেরাই এটা করে রাখে আর কি। কিন্তু এটা যেটি বানানোর প্রসিডিউরস এর মধ্যেই, নিয়মের মধ্যেই আছে যে এদিকে ওই সেফটিটা রাখতে হবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে নৌকা, এখানে তো পানি, এদিকে কিন্তু পানি, এখানে কিন্তু পানি সবগুলো, ঠিক আছে? এটা কিন্তু ক্লাসে করাই নাই, আমি পরীক্ষায় দিছিলাম, তবে যেটি সম্বন্ধে তাদের আইডিয়া দিছিলাম।
তারপরে এখানে অনেক সময় থাকে কি, এখানে একটা ধরো হার্ড স্টিল একটা কি বলা হয় ব্লকের মতো থাকে, হার্ড যেটা হচ্ছে অনেক দূর পর্যন্ত এখানে ইনসার্ট করা থাকে, মানে এটা ভাঙবে না কোনো সময়, এটা স্টেবল খুবই। তারপরে কি করা হয়, এই পাশের সাথে ওই দড়ি দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে এখানে পেঁচায় রাখা হয়। এটা কি দেখছিল? এই পাশের সাথে রাখা হয় না, আসলে এই পাশের জি সাথে স্যার। রাখা হয়, মানে ওই নৌকাটা বা স্টিমারটা যাতে সরে না যায় তার পজিশন থেকে। এটা কিন্তু থেমে আছে এখন, এটা কিন্তু চলতেছে না এখন, বাট এখানে কোনো মানুষ নাই এখন, সবাই ধরো বাসায় চলে গেছে অথবা স্টিমারের মধ্যেই ঘুমাই থাকবে, এটা হচ্ছে রেস্ট টাইম। তখন যাতে নৌকার পজিশনটা চেঞ্জ না হয় সেজন্য এটা এভাবে বেঁধে রাখা হয়। মানে সিনারিওটা বুঝছো কিনা বল, সিনারিও কি ক্লিয়ার? जी सर। আচ্ছা, সিনারিও যদি ক্লিয়ার হয়ে থাকে আমি আরেকটু বলি। এটা হচ্ছে পরীক্ষায় কি দেয়া হয়েছিল সেটা বলি। পরীক্ষায় এটা বাঁধতে গেলে, এটা বাঁধতে গেলে তো একজন মানুষকেই বাঁধতে হয়, সেটা তো বুঝতেছো, একজন মানুষকেই বাঁধতে হয়। বলা হইল কি, এখানে উইন্ড লোড বা নদীর স্রোতটা, নদীর বা পানির স্রোত এমনই আছে যে জাহাজকে বা নৌকাকে আহ এত ফোর্সে টানতেছে, কত ফোর্সে টানতেছে সেটা বলে দিচ্ছে, মানে এটা তো কেবল বা রোপ টাইপের, তো কত ফোর্সে টানতেছে সেটা বলে দিছে, ধরো 200 কিপ, কথার কথা 200 কিপ ফোর্সে টানতেছে। সেই মুহূর্তে যে জাহাজ চালায় তাকে এটা এই জায়গায় বাঁধতে হবে, পেঁচাতে হবে, ঠিক আছে? এখন তাকে কত ফোর্সে টেনে এখানে পেঁচাইতে হবে বলো দেখি, কেবল দিয়ে 200 থেকে বেশি হইতে হবে নাকি 200 থেকে কম হইলে হবে? বেশি হতে হবে। বেশি হইতে হবে। বেশি হইতে হবে। তাহলে মানুষের বা ম্যানের ইফেক্টটা হইতে হবে বেশি স্টিমারের থেকে অথবা জাহাজের থেকে, ঠিক আছে? ম্যানের ইফেক্টটা হইতে হবে বেশি। তাহলে কার ইফেক্ট বেশি সেটা বলছিলাম না, সেটা একটু আমাদের জানতে হবে, ম্যানের ইফেক্টটা বেশি হইতে হবে। তো ম্যানের ইফেক্ট যদি বেশি হইতে হয় তাহলে দেখো, কিন্তু এই মানুষটা ফোর্স দিতে পারে ম্যাক্সিমাম 30 কিপ, এর চেয়ে বেশি দিতে পারে না। এই ম্যানটাই ফোর্স দিতে পারে ম্যাক্সিমাম কত কিপ? 30 কিপ। এখন তোমাদের কি মনে হয় সে কি করবে এটাকে আটকায় রাখার জন্য? স্যার এটা তো বুট যখন চালু অবস্থায় থাকে স্যার, যখন ঘাটে জেটির পাশাপাশি যায় তখনই তো বেঁধে ফেলে স্যার। আর তখন তখনই বুটের একটা ফোর্স কাজ করে। তখনই ইয়ে করে ফেলে, কিন্তু ধরো আমি আমি যে কন্ডিশনটা দিচ্ছি, বোটটা এখন থেমে আছে, বোটটা কিন্তু চলতেছে না, বোটে উইন্ড বা নদীর স্রোতের কারণে বা পানির স্রোতের কারণে যে ফোর্সটা আসতেছে সেই ফোর্সটার কথা বলা হয়েছে। অথবা ধরো এখানে যেটিতে এসে ধাক্কা লাগার পরে যে আবার পিছনের দিকে ব্যাক করতেছে, বাউন্সিং ফোর্স কাজ করছে, সেটার কারণে যে অতিরিক্ত পিছনের দিকে যে ধাক্কাটা, সবকিছু মিলাইয়ে ধরো 200 কিপ তৈরি হচ্ছে। না, আমি যে কোয়েশ্চেন কন্ডিশনটা দিছি, যে কোনো কারণে 200 কিপ ফোর্স তৈরি হচ্ছে, টেনশন তৈরি হচ্ছে, বাট সে কি চালাকি করলে সেটাকে আটকায় রাখতে পারবে? স্যার ওই যেটাতে রশি বাঁধে ওইটাতে রশি পেঁচাই ফেললে। এখন কোয়েশ্চেনটা ছিল কয়বার প্যাঁচটা দিতে হবে, পেঁচাইতে হবে সেটাও কোয়েশ্চেনে বলে দিছে ইনডাইরেক্ট, বুঝতেই পারতেছো। তাহলে দেখো, এই 200 কিপ যে তৈরি হচ্ছে, এটা এখানে যতবার পেঁচাবে তত লস হবে না? যত বেশি পেঁচাবে তত তত বেশি লস হবে, বুঝতেছো? জি স্যার। আস্তে 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 লস হইতে হইতে 200 কিপটা যখন 30 কিপে চলে আসবে তখন এসে ধরে রাখতে পারবে। এটাই ছিল বেসিক।
কনসেপ্টটা বুঝছো কিনা দেখো, এটা একবার কুইজে দিছিলাম আমি, ফাইনাল পরীক্ষায় না, কুইজে আসছিল। মানে কনসেপ্টটা ধরতে পারছো কিনা দেখো, তোমাদেরকে তো বলে দেয়া হইলো, তাদের কিন্তু মানে যেটি সম্বন্ধে ধারণা দেয়া হয়েছে অন্যভাবে, অঙ্কটা সম্বন্ধে ধারণা দেয়া হয়নি, অঙ্কটা আসছিল। এ ধরনের রিয়েল লাইফ একটা প্রবলেম থাকে অনেক সময় পরীক্ষায়, সেটা কিভাবে সলভ করা যায় সেটা চিন্তা করে করতে হবে আর কি। এটা যে ফ্রিকশনের অঙ্ক নাকি কিসের অঙ্ক, এটা তোমাদের নিজে থেকে বুঝতে হবে আর কি। অবশ্য কোয়েশ্চেনে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দেয়া থাকবে, তোমরা দেখে বুঝবা যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্টটা তো আর ফ্রিকশন ছাড়া অন্য কিছুর অঙ্কে তো দেয়া থাকবে না, বুঝছো নাই? এখন আমি এক্সাম্পল একটা দেখাইতে চাচ্ছি কিভাবে কমে যায়। আমি যে বললাম এই 200 কিপটা আস্তে আস্তে 30 কিপ হয়ে যাবে, এই ধরনের একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি আমি। আমি এই এক্সাম্পল দেখাই, এই ফ্রিকশন লেসে চলে যাব। এই ফোর্সটা দেখতেছিলাম, এই পাশে পি ফোর্স, এই পাশে কিউ ফোর্স। এখন আমি ধরে নিচ্ছি পি এর ইফেক্টটা বেশি কিউ এর থেকে, তাহলে কিউ এর ভ্যালু দিয়ে দিল ধরো 30 কিপ, আর হচ্ছে অ্যাঙ্গেলের ভ্যালু তো আমরা জানি কত, অ্যাঙ্গেলের ভ্যালু এটার জন্য কত, এই ফিগারের জন্য কিছুক্ষণ আগে বের করে দেখাইলাম তো তোমাদের। হ্যালো, শুনতেছো? জি জি স্যার, স্যার। আর ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট ধরো কোশ্চেনে দিয়ে আছে 0.3, তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, পি এর ইফেক্টটা বেশি, যেটার ইফেক্ট বেশি সেটা ইজ ইকুয়াল টু যেটার ইফেক্ট কম সেটা ইনটু ই টু দি পাওয়ার এফ থেটা। এটার ভ্যালু কিন্তু রেডিয়ানে বসাইতে হবে। তাহলে কিউ এর ভ্যালু 30 কিপ, 30 বসাই দিলে এখানে ক্যালকুলেটরে কিন্তু ই আছেই, ই টু দি পাওয়ার দিবা এক্সপোনেনশিয়াল এর ই, ই এক্সপোনেনশিয়াল দিলে পাওয়ার হিসেবে দিতে হবে না, আর যদি নরমাল ই দাও, ই এর ভ্যালু কত মনে আছে তোমাদের, করে আসছিল? ক্যালকুলেটরে আছে, দেখো তো পাও কিনা, ই এর ভ্যালুটা কত? স্যার 2.72 এর মতো আসে স্যার। জি স্যার 2.718 আসে। আচ্ছা 2.718 সেটা বসাবা, এফ এর ভ্যালু হচ্ছে 0.3, টিটার ভ্যালু হচ্ছে π/2, বসাই বলো দেখি পি এর ভ্যালু কত আসে। স্যার হুম
48 স্যার জিরো আপনার মাইক্রোফোনের সাউন্ড কম কম আসতেছে। স্যার 48 স্যার আমার কাছে 0.05 একটু কম আসছে, বাকিদেরটা জানি না। অন্যদেরটা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার। তাহলে মনে হয় তোমার প্রবলেম হচ্ছে, তুমি একটু আনমিউট করে মানে মাইক্রোফোন অফ করে অন করে দেখো আর কি। আমার প্রবলেম হলে তো সবারটাতে হওয়ার কথা ছিল, একটু দেখো আর কি। তাও আচ্ছা 48.06 আসতেছে। তাহলে দেখো এরপরে যদি কিউ এর ইফেক্ট বেশি হয় তাহলে পারবে না। ফর্মুলাটা কিরকম হবে? এটা তো পি এর ইফেক্ট বেশি ধরে উঠছে। যদি কিউ এর ইফেক্ট বেশি হয় জি স্যার। পি এর সাথেই থাকবে। এখানে কিউ হয়ে যাবে, এখানে পি হয়ে যাবে। স্যার এখন যদি এখানে বলা হতো মানে পি এবং কিউ কখন সমান হবে? না, ফ্রিকশন থাকলে তো সমান হবে না, ফ্রিকশন না থাকলেই তো সমান। তুমি দেখো এফ এর ভ্যালু যখন 0 বসাবে, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট যখন 0 বসাবে, অ্যাঙ্গেল যতই থাকুক না কেন, এফ ইনটু 0, এফ ইনটু অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? ভ্যালুটা কত হবে? 0 ইনটু সামথিং, 0 চলে আসবে। ই টু দি পাওয়ার 0 মানে কত? যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত? 1। 1। তাহলে পি আর কিউ সেম না? ফ্রিকশন জি না স্যার। থাকলেই পি আর কিউ সেম, সেটাই তো বললাম ফার্স্ট। 10 কিলো নিউটন বা 10 কিপ দিলে তুমি 10 কিপে পাবো, সেম জিনিসই পাবো। আচ্ছা, আমাদের হচ্ছে এবার ফ্রিকশনলেস নিয়ে কাজ। আমাদের আর কয় মিনিট আছে? আর 1 ঘন্টার মতো আছে। 1 ঘন্টার মধ্যে আমরা দেখি এই চ্যাপ্টারটা শেষ করব। অলরেডি বি সেকশনে এই অঙ্কগুলো শেষ, মানে তাদের গত উইকে তো ক্লাস হয়েছে, তোমাদের গত উইকে ক্লাস হয়নি, নয় তোমরা পিছাই আছো। এইখানে কি বলছে দেখি। আমি কিন্তু বলছিলাম পুলির 2টা কাজ ইউজ করা হয়। একটা কাজ বলছে কি পুলির ইউজ, একটা ইউজ কি বলছে? দিক পরিবর্তন। রেজাল্টেন্ট বা ফোর্সের ডিরেকশন চেঞ্জ করা, সেটা অলরেডি আলোচনা করা হয়েছে। আরেকটা কাজ ইউজ করা হয়, সেটা কিছুক্ষণ পরে আমি আসতেছি, সেটা বোঝানোর আগে তোমাদের এই অঙ্কটা করানো দরকার, তারপরেই তোমরা বুঝতে পারবে। তাহলে আমাকে বলো দেখি, আমি যদি এই পুলির ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, সরি, তার আগে আমি একটু দেখে আসি। আমাকে অলওয়েজ চিন্তা করবা পি ফোর্স, বা এখানে পি না দিয়ে এফও দিয়ে থাকতে পারে কোয়েশ্চেনে, অথবা P1 দিতে পারে, অথবা P2 দিতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, মানে ফোর্সের ভ্যালু। বলা হইলো কি এই পি ফোর্সটাই জায়গায় দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আমার কাউন্টিং শুরু করতে হবে। ডাব্লিউ থেকে কিন্তু না, ডাব্লিউ থেকেও করতে পারো, কিন্তু ডাব্লিউ থেকে একটু টাফ হয় বা একটু ব্যাক ক্যালকুলেশন হয়। যারা এক্সপার্ট তারা কিন্তু করতে পারবে, মানে আমার যেহেতু এখন করতে করতে অভ্যাস হয়েছে, আমি পারবো। তোমাদের ইনিশিয়ালি শুরু করার জন্য আমি বলবো পি থেকে শুরু করার জন্য। তাহলে এটা আমাদের স্টার্ট পয়েন্ট, এটা আমাদের ফিনিশ পয়েন্ট। আমরা জার্নি শুরু করব, সরি এফ আই ফিনিশ পয়েন্ট। তারপরে হচ্ছে আমি কেবলটা কিভাবে কিভাবে গেছে বলতে পারবা কেউ? কেবলটা এই পাশ থেকে গেছে, তারপরে কোন দিকে গেছে কেবলটা? স্যার নিচের ডাউন দিকে হয়েছে। নিচের দিকে গিয়ে উপরের পুলিতে উঠছে স্যার। এইভাবে উঠে এভাবে নামছে, এভাবে নেমে পুলিতে আসছে, পুলিতে এসে এদিকে উঠছে। আমাদের কি দাগটা দেখা যাচ্ছে? আমার এখানে দেখা যাচ্ছে না, উঠবে একসাথেই উঠে যাবে, স্লো হয়ে গেছে মানে। হ্যাঁ,
এদিকে এসে এইভাবে করে নেমে একটা ডাব্লিউ ওয়েট ঝোলানো আছে। এই বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে কেবল কয়টা ইউজ হয়েছে বলো দেখি। একটাই স্যার। এখানে কেবল ইউজ হয়েছে 4টা। একটা হচ্ছে লাল কালারের যেগুলো বলা হয়েছে সেগুলো, আর উপরে 3টা ঝুলানো। আর উপরে 3টা ঝোলানো। এই একটা, এই একটা, এই একটা, 4টা। আমার এগুলো কোনো বিষয় না। এখন হচ্ছে একটু চিন্তা করে দেখি আমরা, কেবলটা দেখো, এই কেবলটা এই 1 নাম্বার পুলিতে জয়েন হয়েছে। এটা ধরো 1 নাম্বার পুলি, এটা ধরো 2 নাম্বার পুলি। আমি নাম্বারিং দিয়ে দিচ্ছি আমার সুবিধার জন্য। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তুমি চাইলে এলোমেলো ভাবেও দিতে পারো। এখন দেখো, যখন ফার্স্টে 1 নাম্বার পুলিতে আমার কেবলটা আসছে, এইখানে হচ্ছে এই মুহূর্তে এই পাশ থেকে এসে 1 নাম্বার পয়েন্টটা আসলো। যেমন আমরা যখন মধুবাগ থেকে কেউ যখন ভার্সিটিতে যায়, তাহলে ফার্স্টে যাইতে হবে মধুবাগের ভিতরের দিকে। যদি তার বাসা হয় তাহলে ফার্স্টে মধুবাগে আসতে হবে, তারপরে ব্রিজটা পার হয়ে ওই জায়গাটাকে কি বলে, ব্রিজটা যে পার হয়ে যে জায়গাতে যায়? কেউ কি মধুবাগের দিকে ছিলা? হ্যালো, মধুবাগ থেকে ব্রিজ পার হয়ে যেটা যায়, মাঝখানের ব্রিজটা। নাবিস্কো হয়ে যায় স্যার। মধুবাগ থেকে নাবিস্কো তো অন্য পাশে। না, ভার্সিটির দিক যাইতে হবে স্যার। তোমার বাসা কোন জায়গায়? মানে স্যার আমি মধুবাগে ছিলাম স্যার, মানে মধুবাগ থেকে নাবিস্কো হয়ে যাইতে হয়? হাতিঝিলের ব্রিজটা পার হইলেই তো তোমার মানে স্যার নাবিস্কো না স্যার, স্যার ওই হাতিঝিলের ব্রিজটা পার হয়ে স্যার তো এটা মধুবাগ ব্রিজই বলে স্যার। মধুবাগ ব্রিজটা পার হওয়ার পরের জায়গাটা কি? স্যার আগের জায়গাটা মধুবাগ, পরের জায়গাটা কি? স্যার রানারের অফিসে, মানে বিল্ডিং এর পাশ দিয়ে আর কি। হ্যাঁ, ওইটাই আর কি। ওই জায়গাটা ওই জায়গা বলবো না আমি। আমরা যে ইমিডিয়েট পার হওয়ার পর একটা মসজিদ পাই, সে ওই জায়গাটার নাম কি? স্যার ওই মসজিদের পরের একটা মোড় আছে স্যার, ওটা রানার 10 তলা বলেছে। না, সেটা তো চিনি, কিন্তু আমি বলছি মসজিদের আগের জায়গাটা। কি বলো তোমরা, এই জায়গার নামগুলো জানো না? আর এগুলো যাও, এটাকে বউবাজার বলে। ইন্টারেস্টিং নাম মনে রাখতে পারো নাই। আচ্ছা যাক, তাহলে আমরা যে কোন এক জায়গা থেকে কোন এক জায়গায় যাইতে গেলে কিন্তু বিভিন্ন জায়গা হইয়ে তারপরে যাই। যেমন ফার্স্টে মধুবাগ, তারপরে বউবাজার, তারপরে রানার্সের ওই জায়গাটা, তারপরে তুমি আসানুল্লাহ যাচ্ছ তেজগাঁও হয়ে। ঠিক আছে? এইভাবে করে আমার পি থেকে ডাব্লিউ তে যাইতে হবে। তাহলে পি থেকে ডাব্লিউ তে যাইতে গেলে আমাকে ফার্স্টে 1 নাম্বার পুলিতে আমি এই জায়গায় আসলাম। এই জায়গায় উঠলাম না 1 নাম্বার পুলিতে? 1 নাম্বার পুলিতে ছিলাম কতক্ষণ? এখান থেকে এত দূর পর্যন্ত। এরপরে কি 1 নাম্বার পুলিতে আর ছিলাম? না স্যার, তারপরে কোথায় চলে আসছে? 2 নাম্বার পুলিতে। 2 নাম্বার পুলিতে। তারপরে বলো 2 নাম্বার পুলিতে কি আবার গেছি এত দূরের পরে? না স্যার। দেখো এখানে একটু কনফিউশন হচ্ছে। 2 নাম্বার পুলি শেষ করে আমি 3 নাম্বার পুলিতে গেছি। 3 নাম্বার পুলি শেষ করে আবার কিন্তু 2 নাম্বার পুলিতে ব্যাক করছি। তারপরে 4 নাম্বার পুলিতে গেছি। তাহলে এই 2 নাম্বার পুলি এবং 1 নাম্বার পুলি কিন্তু একটু ডিফারেন্ট। 1 নাম্বার পুলিতে কোনোভাবেই ব্যাক করা হয় নাই। 2 নাম্বার পুলিতে ব্যাক করা হয়েছে। আমি একটা এক্সাম্পল বলি তোমাদের। যেমন ধরো তোমরা ভার্সিটিতে যাওয়ার সময় 2 ধরনের কেস বলতেছি, 2 জনের। একজনা হচ্ছে যেহেতু নাস্তা করা হয় নাই, সকালে ক্লাস, গিয়ে ফার্স্টে নাস্তার দোকানে ঢুকে কিছু নাস্তাপত্র করে ভার্সিটিতে চলে গেল। এটা হচ্ছে 1 নাম্বার পুলি। নাস্তার দোকানটা হচ্ছে 1 নাম্বার পুলি। এবার 2 নাম্বার কেস হচ্ছে অন্য স্টুডেন্ট কি করলো, একইভাবে নাস্তার দোকানে ঢুকলো, নাস্তার দোকানে ঢুকে নাস্তা করে যখন ক্লাসে যাচ্ছিল, কিছু দূর যাওয়ার পরে দেখলো কি সে তার খাতা বই বা মানি ব্যাগ ফেলে আসছে দোকানে। তাহলে আবার দোকানে ব্যাক করে না সে?
জি স্যার। এই এই সেটা হচ্ছে এই ২ নাম্বার পুলির মতো। ২ নাম্বার পুলিতে কিন্তু হইছে কি ২ নাম্বার পুলিতে এসে কাজ শেষ করে সে বের হয়ে গেছিল। ৩ নাম্বার পুলিতে চলে গেছিল। কিন্তু ৩ নাম্বার পুলিতে গিয়ে দেখে কি সে ২ নাম্বার পুলিতে কিছু একটা জিনিস ফেলে আসছে। সেজন্য ২ নাম্বার পুলিতে আবার ব্যাক করছে। তাহলে এখানে ১ নাম্বার পুলি আর ২ নাম্বার পুলি কিন্তু আলাদা। ১ নাম্বার পুলিতে ব্যাক করে নাই, ২ নাম্বার পুলিতে ব্যাক করছে। তাহলে সে ধরনের করে আমাকে বলো দেখি কোনগুলোতে ব্যাক করছে, কোনগুলোতে ব্যাক করে নাই। ৫ টা পুলির মধ্যে কোনটা কোন কেসে পড়ছে? ব্যাক করে নাই কোন পুলি? 1, 3 আর 5। আচ্ছা 1, 3 আর 5 এই অঙ্কটার জন্য। এইখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেয়া আছে সেটার জন্য 1, 3 আর 5 ব্যাক করে নাই। ব্যাক করছে কে? বা কোন পুলি? 2 2 আর আর 4। 4। তাহলে 2 আর 4 ক্যালকুলেশনের সময় একটু সাবধান থাকতে হবে। এগুলোতে ব্যাক ক্যালকুলেশন করছে। মানে এটাতে ২ বার ক্যালকুলেশন হবে। মানে একটা হচ্ছে যে মানি ব্যাগ যখন ফেলে গেছিল সেই সময়, আবার মানি ব্যাগ যখন নিতে আসছে সেই সময়। মানে ২ বার। ২ বার আসছে যেহেতু ২ বারের ক্যালকুলেশন মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার দেখি আমি একটা পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। আমি নাম্বারগুলো একটু দিয়ে রাখি। ১ নাম্বার থেকে ২ নাম্বার আসছিল। ২ নাম্বারের কাজ শেষ করে ৩ নাম্বারে গেছিল। কিন্তু দেখে কাজ শেষ হয় নাই। আবার ২ নাম্বার আসছে। তারপরে এটা ৪ নাম্বার। ৪ নাম্বার থেকে হয়ে ৫ নাম্বারে গেছিল। ৫ নাম্বারে গিয়ে দেখে ৪ নাম্বারে আবার ফেলে আসছে। তো ৪ নাম্বারে গেছিল। মানে ৫ নাম্বার। তাহলে 1, 3, 5 হচ্ছে ব্যাক করে নাই। 2, 4 হচ্ছে ব্যাক করছে। তাহলে সেই হিসেবে আমাকে বলো দেখি ১ নাম্বার পুলির ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকো দেখি। কিভাবে হবে আমাকে বলো দেখি। আন্দাজ করেই বলো, ভুল তো হইতেই পারে। তোমরা নিজেরা শেয়ার করো। আমি চাচ্ছি এই ক্লাসটা তোমরা ক্লাসে থাকলেই বুঝলেই বাসায় গিয়ে আর পড়ার দরকার নেই। মানে আলাদাভাবে আর পড়তে হবে না। তোমরা যদি একটু রেসপন্স দাও তাহলে দেখবা যে ভুল হইলেও তোমরা বুঝবা আস্তে ধীরে। তোমরা যদি ভুল হবে এটা চিন্তা করে রেসপন্সই না দাও তাহলে কিন্তু শিখতে পারতেছো না বলে মনে হচ্ছে না আমার। একটু বলো ১ নাম্বার পুলির ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে? বলো। স্যার পি পয়েন্টে একটা আর স্যার মানে সেকেন্ড আমাকে পুলির বলো যেটা ওইখানে বাম পাশে যে কেবলটা আছে সেটার ফোর্সটা কোন দিকে হবে? আউটওয়ার্ড স্যার। আউটওয়ার্ড মানে কোন দিকে? আগে কোন দিকে বলো? আউটওয়ার্ডটা আসতেছে পরে। নিচে নাকি উপরে নাকি স্যার ডানে নাকি বামে? নিচের দিকে নিচের দিকে। নিচের দিকে নিচের স্যার। দিকে। কেবল যেদিকে আছে সেদিকে। কেবল আছে কিন্তু নিচে। তাহলে এই নিচের দিকে দিলাম এবং পুলি থেকে বাইরের দিকে। এবার ডান পাশে যেটা আছে এটা ডান স্যার দিকে এটা হবে। এটা ডান পাশে কোন দিকে? উপরে নিচে নাকি ডানে নাকি বামে? নিচের দিকে স্যার। ডানে। নিচের দিকে। পুলি কিন্তু নিচে। পুলির থেকে কেবলটা কিন্তু নিচে। আর পুলি থেকে কেবলটা উপরে হলে কেবলটা এদিকে থাকতো। উপরে না কিন্তু। সেজন্যই এটাও নিচে এবং আউটওয়ার্ড মানে টেনশনে। এবং আমাকে বলো এদিকে যদি পি ফোর্স হয় এদিকে কত হবে? এটা কত হবে? স্যার ফ্রিকশনলেস হওয়ার কারণে সেম হবে। এটাকে বুঝছো কিনা দেখ। এতদূর কি ক্লিয়ার? স্যার তার মানে কি দুইটা সাম্য অবস্থায় থাকবে? এখন আমাকে বলো দুটো কি ইকুইলিব্রিয়ামে আছে? মনে হয় পুরো সিস্টেমটা? এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না কেন? না জি স্যার। স্যার আচ্ছা বলুন। জি সামেশন স্যার। অফ FY করলে তো এটা টুয়াইস পি আসতেছে নিচের দিকে। উপরের দিকে তো কোনো ব্যালেন্সিং ফোর্স নাই। তাহলে এটা নিচের দিকে পড়তেছে না কেন? তোমার কি মনে হয়? ১ নাম্বার পুলিটা মেইন ফিগার দেখলেই বুঝতে পারবে। এটা কোশ্চেনে গিভেন আছে। সো উপরে একটা কর্ড দেওয়া উপরে আছে। একটা ইয়ে দেওয়া আছে। তাহলে উপরেরটাও আঁকতে হবে অবশ্যই। উপরেরটা সেন্টার থেকে গেছে এবং সেটা কিন্তু উপরে আছে। দেখো উপরে আছে উপরেই আঁকলাম। উপরে আছে উপরেই আঁকলাম। তাহলে আমাকে বলো দেখি এই ফোর্সের ভ্যালুটা কত হবে যদি টেনশন হয় আউটওয়ার্ড? 2p। অবশ্যই 2p। 2p হবে। ওই সামেশন অফ FY 0 করার জন্য। এটা হচ্ছে ১ নাম্বার পুলির ফ্রি বডি ডায়াগ্রাম। ক্লিয়ার কিনা দেখো। এতদূর কি ক্লিয়ার? জি স্যার।
এইবার আসো 2 নাম্বার পুলির ফ্রি বডি ডায়াগ্রাম কি আঁকতে পারো কিনা। একটু টাফ হবে কারণ 1 নাম্বার পুলির মতো না, কিন্তু 1 নাম্বার পুলিতে ব্যাক করে নাই প্যাটার্নে ছিল। আর 2 নাম্বার আর 4 নাম্বারে কিন্তু ব্যাক করছে। সেজন্য 2 নাম্বার আর 4 নাম্বার এর ফ্রি বডি ডায়াগ্রাম একটু ডিফিকাল্ট। তবুও একটু ট্রাই করে দেখি আমরা পারি কিনা, এবং তোমরাও আমাকে একটু হেল্প করো, দেখি আমরা সবাই মিলে আঁকতে পারি কিনা। 2 নাম্বার পুলিটা আঁকলাম। 2 নাম্বারের কোন দিকে কেবল গুলো গেছে বলো দেখি। 2 নাম্বার পুলির কেবল গুলো আগে আঁকি। স্যার বাম পাশেরটা উপরের স্যার দিকে বাম কাজ পাশেরটা করবে। বাম পাশেরটা উপরে, ডান পাশেরটা উপরের দিকে স্যার, ডান পাশেরটা উপরে, মাঝখানেরটা মাঝখানেরটা দিকে। নিচের দিকে স্যার। কি বলো? মাঝখানে উপরেও আছে না, নিচেও আছে না? জি স্যার। এটা কিন্তু উপরে ছিল, নিচে ছিল না। তাহলে এটার উপরেও আছে, নিচেও আছে। এখন আমাকে বলো দেখি ফোর্স গুলো কোনটা কত হবে, বলো দেখি। কেউ আইডিয়া করে বলতে পারো কিনা বা বুঝতেছো কিনা একটু দেখি, না হলে আমাকে স্যার বাঁদিকের ফোর্সটা হবে পি। বাঁ দিকের ফোর্সটা পি হবে? এটা পি হবে? এটা জি স্যার। কেন পি হবে বলতেছো? মানে তোমার রিজনটা কি? স্যার যে প্রথম এইটার সাথে মানে এটা রিলেটেড আর কি। আচ্ছা আমি এই বলে দিচ্ছি, এই কেবলটা আর এই কেবলটা কিন্তু সেম কেবল। মানে 1 নাম্বার পুলির ডান পাশেরটা আর 2 নাম্বার পুলির বাম পাশেরটা কিন্তু সেম কেবল। তাহলে সেম কেবলে ফোর্স তো সেমই হবে, খালি ডিরেকশন ভিন্ন হবে। যখন জয়েন্ট হবে তখন 0 হয়ে যাবে, বলছিলাম এটা কিছুক্ষণ আগেই বলে আসছিলাম, মনে আছে কিনা দেখো। তাহলে এটা ডান পাশে, সরি এটা যেহেতু পি, এটা তো পি, এবং টেনশন এই দিলাম। এবং দেখো এই কেবলটা কিন্তু এই পাশ থেকে ঘুরে এই পাশে আসছে, তাহলে এটা কত হবে? পি হবে। পিআই হবে। তাহলে 2 নাম্বার পুলির ক্যালকুলেশন কি শেষ? না স্যার। না স্যার, 2 নাম্বার পুলির ক্যালকুলেশন শেষ হয় নাই, কিন্তু 2 নাম্বার পুলি তে ব্যাক করার আগে সে কত নাম্বার পুলিতে গেছিল? 2 নাম্বার নাম্বার। পুলিতে নাম্বারে। কিন্তু 3 নম্বরে স্যার। এটা হচ্ছে প্রথমবারের ক্যালকুলেশন, মানে সে যখন নাস্তা করে মানি ব্যাগ ফেলে চলে গেছে ওইটার ক্যালকুলেশন। তারপরে 3 নাম্বার পুলিতে যাওয়ার পরে সে আবার ব্যাক করছে, সেটা 3 নাম্বার পুলির ক্যালকুলেশন করে এসে আমাকে আসতে হবে। মানে দ্বিতীয়বারের ক্যালকুলেশনটা কিন্তু এখনো অফ। তাহলে আমাকে 3 নাম্বার পুলিতে যাইতে হবে এর আগে। তাহলে আমাকে বলো দেখি 3 নাম্বার পুলিটা আমি এই পাশে আঁকি। 3 নাম্বার পুলির ক্যালকুলেশন বলো। কেবল কোন দিকে গেছে? দুই প্রান্তেরটা ডানে বামেরটা কোন দিকে গেছে? মাঝখানেরটা কোন দিকে গেছে? বলো বলো। স্যার ডান দিকেরটা মাঝখানেরটা উপরের উপরে, দিকে। মাঝখানেরটা উপরে, ডানে বামে নিচে। ডানে বামে নিচে। এবার আসো ফোর্সের ভ্যালুটা। টেনশন যেহেতু পুলি থেকে বাইরের দিকে দিয়ে দিল, এগুলো নিচে সেগুলো নিচে, যেগুলো উপরে সেগুলো উপরে। এবার ফোর্সের ভ্যালু বলো। বলো স্যার নিচের দিকে দুইটাই পি হবে। ফার্স্টে কোনটা পি পাইছো সেটা বলো, মানে আস্তে আস্তে যাই আমরা, পরে তাড়াতাড়ি করার চিন্তা করব। স্যার স্যার ডান পাশেরটা। ডান পাশেরটা পি স্যার। ডান পাশেরটা পি কেন বলতেছো একটু কি এক্সপ্লেইন করবা? স্যার ঠিক 2 আছে, নম্বর কর্ড আর 3 2 নম্বর নম্বর কর্ড কট সেম। 2 নাম্বার কেবলের কোন পাশেরটা? ডান ডান পাশেরটা। পাশেরটা স্যার। 2 নাম্বার পুলির ডান পাশেরটা আর 3 নাম্বার পুলির ডান পাশেরটা কিন্তু সেম কেবল। তাহলে এটা যদি পি হয় এটাও পি হবে, গেল। তারপরে সেটা এই পুলিকে ঘিরে এই পাশে আসছে, তাহলে এটা কত হবে? পি স্যার। সেম পি এই হবে থাকবে। স্যার। তারপরে তাহলে এটা কত হবে? 2 পি পি। হবে। 2p হবে। এখন আমাকে বলো এই 3 নাম্বার পুলি হইয়ে এটা কিন্তু 2 নাম্বার পুলিতে আসছিল, তাহলে এই 3 নাম্বার পুলির বাম পাশেরটা 2 নাম্বার পুলির মাঝখানেরটা না? জি স্যার। মাঝখানের উপরেরটা নাকি নিচেরটা? 2 নাম্বার পুলি
উপরেরটা। উপরেরটা স্যার তাহলে এই ভ্যালুটা কত হবে? পি। ইয়ে হবে, এটার সমান। তাহলে এখন সামেশন অফ এফ ওয়াই করলে কত হয়? এই ভ্যালুটা কত হইতে হবে? 3p এবার বুঝছো কিনা দেখো। 2 নাম্বারটা কমপ্লিট হয়েছে এতক্ষণ কিন্তু কমপ্লিট হয় নাই। 3 নাম্বার করে আসার পরে 2 নাম্বার কমপ্লিট হয়েছে। ক্লিয়ার? জি স্যার। একইভাবে 4 নাম্বার আর 5 নাম্বার রাখতে পারবা, নাকি আমি এঁকে দিব? একটু ট্রাই করবা? চেষ্টা হতো। জি স্যার, চেষ্টা করি স্যার। একটু ট্রাই করো, না পারলে কোন জায়গায় পারতেছো না বলো। যদিও সলিউশন তোমাদের কাছে আছে, সলিউশন দেখে করার ট্রাই করো না, নাহলে শিখতে পারবে না। নিজেরা ট্রাই করো, আনসার কত আসছে বলো। স্যার 9p আসে। 9p আসছে। আচ্ছা, তাহলে আমি 4 নম্বর পুলি আঁকতেছি, দেখি আমাদের সাথে আমার আনসার মিলে কিনা। যদি একটু ছোট হয়ে গেছে এটা, এটা উপরে 4 নম্বর পুলিতে মাঝখানেরটা উপরে, এ পাশেরটা উপরে, মাঝখানেরটা নিচেও আছে অবশ্য। এটা কত হবে? 3p 3p স্যার। এটা 3p। কেন 3p? কারণ 4 নাম্বার পুলির বাম পাশেরটা হচ্ছে 2 নাম্বার পুলির নিচের অংশটা, 2 নাম্বার পুলির নিচের অংশটা 3p। তাহলে এইটা ঘুরে এই পাশে আসছে, তাহলে এটাও 3p। তাহলে এত দূরে আমার 4 নাম্বারের ফার্স্ট ক্যালকুলেশন শেষ। এবার 5 নাম্বার হয়ে আসতে হবে। 5 নাম্বার পুলিটা আঁকলাম। 5 নাম্বার পুলিটা এটা হবে কত? 3p 3p। এটা হবে 3p, এটা হবে 6p 6p। তাহলে এটা হবে কত? 3p, এটা হবে 9p 9p। এর পজিশনে আমাদের ফিগারে কি দিয়ে আছে? স্যার W অবজেক্ট। W দেওয়া আছে। w দিয়ে আছে। তাহলে 9p আর w নিশ্চয়ই সেম। জি স্যার। w is equal to 9p। w এর ভ্যালু কোশ্চেনে গিভেন আছে, p এর ভ্যালুটা বের করতে বলছে। কোশ্চেনে হচ্ছে ওইটা। এখন দেখো, বুঝি নাই, একটু আবার বলবা? তাহলে কি জাস্ট 100 ল্যাব হয়ে যাবে? 100 পাউন্ড আর কি, ইকুয়ালটা কি ইকুয়াল টু 100 পাউন্ড। পাউন্ড হয়ে যাবে? এটা পাউন্ড, এলবি দিয়ে পাউন্ডকে বোঝানো হয়েছে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে অলওয়েজ যে এই ধরনের বরাবর মিলে যাবে তা কিন্তু না। মানে 9 দিয়ে ইজিলি ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসতেছে, অলওয়েজ যে পূর্ণ সংখ্যা আসবে তা না, পূর্ণ সংখ্যা নাও আসতে পারে। মানে তোমাদের ক্যালকুলেশনে যেটা আসবে তোমরা ওইটাই করে যাবা। তারপরে হচ্ছে আরেকটা ইস্যু হচ্ছে, আহ, যেটা বলতে চাইছিলাম, মানে এই ধরনের অনেকগুলো অঙ্কই তোমরা রিয়েল লাইফে বলো, মানে পরীক্ষায় কিন্তু আসে এই অঙ্কগুলো। এখন রিয়েল লাইফে হচ্ছে ফ্রিকশন সহটা পাবা, তো ফ্রিকশন সহটা বুঝতে গেলে আগে ফ্রিকশনলেস বুঝে আসতে হবে আর কি। তো আমি তোমাদের বলছিলাম পুলির 2টা কাজের কথা। একটা কাজ ছিল ফোর্সের ডিরেকশন চেঞ্জ করা, আর একটা কাজ কি মনে হচ্ছে তোমাদের এই অঙ্কটা করার পরে?
স্যার পুলিতে ঝুলানো ওয়েট বের করা এরকম কিছু? উম, না, এটা রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কোন জায়গায়? W is equal to 9p, মানে কি বুঝতেছো তোমরা? স্যার কম Sir, ফোর্স দিলে stable, বেশি ওয়েট কম ফোর্স ক্যারি দিয়ে করা। বেশি ওয়েট তোলা। তুমি দিচ্ছ এখানে কিন্তু পি ফোর্স, এখানে কিন্তু পি ফোর্স দিচ্ছ। পি ফোর্স দিয়ে 9p ওয়েটের একটা অবজেক্টকে তুলতে পারতেছো, মানে তুমি 9 গুণ কাজ করতে পারতেছো। বুঝতে পারছো? সিম্পল লজিক কিন্তু সিম্পল খুবই। তাহলে ফোর্সকে মাল্টিপ্লাই করার জন্য পুলি ইউজ করা হয়। তাহলে পুলির কাজ হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে ফোর্সের ডিরেকশন চেঞ্জ করা, অনেক সময় মাল্টিপ্লাই করে, অনেক সময় মাল্টিপ্লাই করে না। এই ধরনের সিস্টেমে মাল্টিপ্লাই করছে, কিন্তু আমি তোমাকে প্রথমে যেটা দেখাইছিলাম, এই পাশে পুলি আছে, সরি, এই পাশে পুলি আছে, তারপরে এই পাশে কেবল আসছে, এখানে কিন্তু মাল্টিপ্লাই হয়নি, এখানে পি ফোর্স, এখানেও পি ফোর্স, এটাতে কিন্তু মাল্টিপ্লাই হয় না, সেম ফোর্স। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি একটু বলে রাখি, এখানে ফোর্স কত? পি, এখানে ফোর্স কত? পি, এখানে ফোর্স কত? পি, এখানেও ফোর্স কত? পি। এখানে এসে সেটা কত হয়ে গেছে? 2 নাম্বার 3p। কেবলের নিচে এসে 3 হয়ে গেছে। কেন? সেই বিহেভিয়ারটা একটু বোঝার ট্রাই করি। সেই বিহেভিয়ারটা বোঝার জন্য আমি আগে মেইন ডায়াগ্রামের জিনিসগুলো মুছে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে, বাকিগুলো থাকুক। একটা জিনিস মনে রাখবা, কেবলটা যতক্ষণ পেরিমিটারে থাকবে ততক্ষণ পর্যন্ত সেমই থাকবে, চেঞ্জ হবে না। এটা কোন জায়গায় কেবলটা এখন? পুলির পেরিমিটারে না, পরিধি বরাবর না? তারপরে এসে কোথায় গেছে? 2 নাম্বার পুলির পরিধিতে। তারপরে কোথায় গেছে? 3 নাম্বার পুলির পরিধিতে। তারপরে কোথায় গেছে? পাকা হয়ে গেছে। 2 নাম্বার পুলির কোথায় আসছে এখন? সেন্টারে। এই সেন্টারে আসার পরেই চেঞ্জ হওয়াটা শুরু করছে। এতক্ষণ কিন্তু পরিধিতে ছিল, কোনো চেঞ্জ হয়নি, সেজন্য দেখো এখানেও পি ফোর্স, এখানেও পি ফোর্স, এখানেও পি ফোর্স, এখানেও পি ফোর্স। এই সেন্টারে আসার পরে সেটা অবশ্যই ভ্যালু চেঞ্জ করছে। কত হয়েছে সেটা অঙ্ক করে আমরা পাইছি 3p। এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আমি লজিক্যালি বলতে পারছি, কিন্তু কত হবে সেটা তোমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম করে দেখতে হবে। তাহলে এটা 3p পাইলাম। তাহলে দেখো আবার তোমার পরিধি হয়ে যাচ্ছে, আবার পরিধি হয়ে যাচ্ছে, এখনো পরিধিতেই আছে। তাহলে এটা কত? ভ্যালুটা এখন 3p হয়ে যাচ্ছে। 3p, এখনো পরিধিতে, এখনো পরিধিতে, এখনো পরিধি, এখনো পরিধি, এখন এসে সেন্টার, সেন্টারের পরে এখানে এসে সেটা আবার চেঞ্জ হবে। কত হয়েছে আমাদের জন্য? কত হয়েছে সেন্টারের পরে? শুনতেছো? হ্যালো, জি স্যার। কত হয়েছে? 6 and 6 9p। 9p। 9p হয়েছে। তাহলে চেঞ্জ হয়ে গেল। এবার আমাকে এই অঙ্কটা করে দাও দেখি। দেখো এখানে করে দিয়ে আসছে, এটা 1 নাম্বার পুলি। এখানে যেভাবে সাজানো আছে পুলিগুলো ঠিক ওইভাবে সাজাইয়া করা হয়েছে, তোমরা চাইলে এইভাবেও প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তার আগে আমাকে বলো দেখি, এগুলো যদি জয়েন্ট দিয়ে দেয়া হয়, যে জায়গায় কাটা হয়েছে, খালি এই সাপোর্টটা ছাড়া, এটা কিন্তু সাপোর্ট, এই এই সাপোর্টিং প্লেনটা ছাড়া যদি আঁকা হয়, তাহলে ছবিটা কিরকম, কোন জায়গায় ফোর্স আসবে বলো দেখি। এইখানে যে জয়েন্ট স্যার ঝুলে থাকবে কিভাবে? এই কোনটা বুঝি নাই, মানে ফ্রি বডি ডায়াগ্রাম বলতেছি আমি, রিয়েকশন থাকবে আর কি, সাপোর্টের রিয়েকশনটা দিবা। যেমন এই জায়গায় পি ফোর্সটা নালিফাই হয়ে যাবে, এই জায়গায় পি ফোর্সটা থাকবে না, কারণ এটা নিচের দিকে, এটা উপর দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, ঠিক আছে? তারপরে এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, তাহলে এটাও চলে যাবে। এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, এটাও চলে যাবে।
আর এটা নিচের দিকে নামছে, এটা উপরের দিকে উঠছে, এটাও চলে যাবে। এটা নিচের দিকে উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, এটাও চলে যাবে, মানে শুধু 9p থাকবে এটাও চলে যাবে। তাহলে দেখো এখানে আসলে 9p ছিল না, এখানে তো ছিল W আমাদের। তাহলে চিন্তা করে দেখি আমরা, নিচের দিকে কাজ করতেছে কত? P আর W, P আর W, এই দুইটাই তো নিচের দিকে কাজ করতেছে। আর উপরের দিকে কি কি ফোর্স কাজ করতেছে? 2p 2p 6p সরি, P ইনটু তো না, P প্লাস W নিচের দিকে, আর উপরের দিকে কাজ করতেছে twice P প্লাস 10p 2P প্লাস 6P। তাহলে W ইজ ইকুয়াল টু কত P আসে দেখো তো? 9p আসছে সেম জিনিসই আসতেছে, তোমরা চাইলে ওইভাবেও করতে পারো, ওই বেসিক দিয়েও করতে পারো, সামেশন অফ এফ ওয়াই স্কয়ার, তোমাদের যেটা ইজি লাগে, অথবা একবার চেক করে দেখার জন্য এটা ইউজ করতে পারো। এটা করো দেখি, এটা আরো ইজি। এখানে ওই 2 নাম্বার এবং 4 নাম্বারের মতো পুলি নাই, সুবিধা হচ্ছে এটা, সবগুলো পুলি হচ্ছে সিঙ্গেল জার্নি। একে বলা দেখে W ইজ ইকুয়াল টু কত হয়? স্যার 8p 8P হবে। এখানে P, এখানে P, তাহলে এখানেও P। এইবার সেন্টারে চলে আসছে, সেন্টারে আসলে এটাতে P আর P টুয়াইস P হয়ে গেল, তাহলে এদিকেও টুয়াইস P। আবার সেন্টারে আসছে, এটা হয়ে যাবে 4P, এটা 4P, এটা 4P, এখানে হয়ে যাবে 8P। মানে পুলির অঙ্কের সুবিধা হচ্ছে অনেক সময় দেখেই তুমি আনসার বলতে পারবে। এটা বলে দেখি, সেটা আগেরটা থেকে ও আচ্ছা সেটা একটু ডিফারেন্স আছে, একটু করে দেখো। এটাতে কিন্তু P এর ভ্যালু দিয়ে দিছে, W এর ভ্যালু বের 12p করতে। আচ্ছা আমরা দেখি, এটা P, 12p আসে। এটা P, এটা P, ঠিক আছে, এটা P হইলে এইটাও P, এখনো পেরিমিটারেই আছে, এইটাও P, 3 নাম্বার পুলি হয়ে আসলো। তাহলে 3P, এটা হবে 3P, এটা হবে 3P, এটা হবে 6P, এটা হবে 6P, 12p এটা হবে 12। তাহলে দেখো 1 নাম্বার অঙ্ক এবং 2 নাম্বার অঙ্কের কম্বিনেশন, এই অঙ্কটা আমি পরীক্ষায় দিছিলাম। এই 1 নাম্বার অঙ্ক আর 2 নাম্বার অঙ্ক কিন্তু তোমাদের ফেরিসের বইতেই আছে, বইয়ের অঙ্ক। আর 3 নাম্বার অঙ্কটা আমি পরীক্ষায় দিছিলাম, গতবারের আগের বার মনে হয় আসছিল, বা গতবার আসছিল মনে হয়, ভুলে গেছি। যদি নরমাল নিয়মে পরীক্ষা হইতো তাহলে জেনারেলি বিম থেকে একটা, পুলি থেকে একটা, এভাবে করে থাকতো, হয়তো বিম থেকে নাইলে পুলি থেকে, যে কোনো একটা পরীক্ষায় থাকতো। বুঝতে পারছো? পুলির ম্যাথ কি আরো আছে? আর নাই মনে, আমার কাছে আছে অনেক, আমি দিছি 3টা আর কি। পরীক্ষায় দেওয়ার জন্য কিছু পরীক্ষায় দেওয়ার জন্য কিছু রাখতে হবে না? টপিক স্যার এগুলা পারলে সব পারা যাবে। পারার তো কথা, বুঝে করলে। আমি বারবার বুঝে করার উপর গুরুত্ব বলতেছি। স্যার পুলির তো স্যার টপিক তাহলে এই একটাই। পুলির টপিক ফ্রিকশনলেস পুলিতে, এইটা ফ্রিকশন সহ পুলিতে আছে, সেটা ফ্রিকশনে গিয়ে পড়বো, সেটাই তো বলতেছি। আর তোমরা নেটে কিছু সার্চ দিও, অঙ্ক পাও কিনা দেখো, ফ্রিকশন মানে ফ্রিকশনলেস পুলির উপর। ঠিক আছে, তারপর জি স্যার। হচ্ছে অনেক সময় তোমরা নিজেরাই অঙ্ক বানায় নিতে পারবে। দেখো আমি কিন্তু এইটাতে একটাও ডাবল জার্নি নাই, এটাতে
3টা সিঙ্গেল জার্নি 2টা ডাবল জার্নি পুলি। আর এটাতে 3টা সিঙ্গেল জার্নি 1টা ডাবল জার্নি। সরি এটাতে 4টা সিঙ্গেল জার্নি 1টা ডাবল জার্নি। একই জিনিস কিন্তু। ঠিক আছে? যেমন আমি জি স্যার। তোমাদের কিছু স্যাম্পল দেখাই, আমার কাছে যে কিছু স্যাম্পল আছে, এটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব না, তবুও রেকর্ডিং এ তো থাকবে, তোমরা একটু দেখে নিও। সময় যেহেতু আছে সেজন্য দেখাই দিচ্ছি, নাইলে আসলে আমার দেখানোর প্ল্যান ছিল না। 2 নম্বর তোমাদের কাছে কি 2টা ডিভাইস অ্যাভেলেবল আছে? 2টা ডিভাইস মানে 2টা মোবাইল অথবা একটা কম্পিউটার, একটা মোবাইল? জি স্যার। আমরা যে কোনো একটা ক্লাসে হয়তোবা তোমাদের 2টা ডিভাইস থেকে জয়েন করে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করার ট্রাই করব। ওই যেটা আমি রিসেন্টলি ট্রেনিং এ শিখছি। তো একটা ক্লাস করে দেখি আমাদের কেমন লাগে, তারপরে যদি খারাপ লাগে দরকার হলে বাদ দিলাম। প্রতি ক্লাসে ফলো করা যাবে না, কারণ এটা তো ক্লাস টাইমের মধ্যেই করতে হবে, ক্লাস টাইমে এগুলো করতে প্রচুর টাইমও লাগে। এটা তো না, সরি, আমি 1 নাম্বারটা বের করে ফেলছি। কই রাখলাম? এতগুলো স্লাইড হয়ে গেছে, কোনটা মেইন স্লাইড কোনটা আলাদা স্লাইড মনেই থাকে না। এটা তো দেখছো 1 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার। এটা কি করা হয়েছে জানো? 2টা অঙ্ককে কম্বাইন করা হয়েছে। স্ক্রিন কি দেখতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, আমাকে বলো দেখি, আমি তোমাদের সাথে সাথে যাই। এটা যদি পি হয় এটা কত হবে? পি হবে। এটা যদি পি হয় এটা কত হবে? পি হবে। পি হবে। এটা যদি পি হয় এটা কত হবে? পি হবে। পি হবে। তাহলে এটা কত হবে? 3p হবে। 3p হবে। তাহলে এটা যদি 3p হয় এটাও 3p, তাহলে এটা কত হবে? 6p। 6p। একইভাবে এই পাশ থেকে করে আসলে 6p। 6p। তাহলে w ইকুয়াল টু কত হবে? 12p হবে। 12p হবে। স্যার এটাই স্যার যেসব ম্যাথে মানে ডান পাশে উভয় পাশে সিমেট্রিক আছে সেই সব ম্যাথের জন্য না? হ্যাঁ, এটা মাঝখানে দেওয়া হয়েছে না, জি এবং স্যার। 2 পাশে সেম। যদি সেম না থাকতো ওই পাশ থেকেও একটা করে আসতে হইতো, এই পাশ থেকেও একটা করে আসতে হইতো। ধরো এই পাশ থেকে 6p, এই পাশ থেকে 2p পাইলে, তাহলে w ইকুয়াল টু 8p হইতো। সামেশন অফ fy করলেই তো পেয়ে যাচ্ছে। ডিফারেন্টও হইতে পারে, এখানে তো সেম, সেজন্যই। দেখো এদিকে p এদিকে p, একটা পুলি পার হইছে, একটা পুলি পার হইছে, 2 নাম্বার পুলিতে আসছে, এখানে 2 নাম্বার পুলিতে আসছে, তারপর ঘুরে 3 নাম্বার পুলিতে গেছে, 3 নাম্বার পুলিতে গেছে, 3 নাম্বার পুলি হয়ে 2 নাম্বার পুলির মাঝখানে আসছে আবার,
তারপরে 4 নাম্বার পুলিতে গিয়ে 4 নাম্বার পুলিতে গেছে, উপরে পয়েন্ট হয়ে গেছে, মাঝখান থেকে সেই বোর্ডে লাগছে, রিজিড বোর্ড। বুঝতে পারছো? Yes, এটা বলো দেখি। এটা পি, এটা কত? পি স্যার, পি এটা 2p, 2p, এটা 2p, 2p 2p, 7p, এটা 4p 4p, 4p, এটা 4p, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত? 8p, 7p 4p, 2p, 7p p, 7p। ঠিক আছে, এটা বলো। আমাদের স্যার ফ্রিকশনের টপিক কি স্যার এই সেমিস্টারে আছে? আছে আছে, ফ্রিকশন আছে, ফ্রিকশন আছে। আমি যদি পারি নেক্সট ক্লাসে ফ্রিকশন শুরু করে দিই। অথবা ফ্রিকশন আমি লাস্টেও শুরু করতে পারি। ফ্রিকশনে অনেক অঙ্ক, তোমাদের করতে হবে বেশি। স্যার এখানে এটা বলো 8p না, আসে, এটা কত আসে 8p। আমি দেখি ফার্স্টে। এটা পি, এটাও পি, তাহলে এটাও পি, এটা 2 আসবে। কারণ এখনো পেরিমিটারে দেখো, কেবলটা পেরিমিটারে ঘুরতেছে সেম। এটা পি, এটাও, তাহলে এটাও 2 আসবে। তাহলে এটা কত? 4p। তাহলে এখানে পি ছিল, তাহলে এখানেও পি, এখানে পি হইলে এখানেও পি, এখানে পি হইলে এখানেও পি, তাহলে এটা 2 আসবে, এটাও 2 আসবে, এটা 4p, 4p 4p, এদিক থেকে 4p, এদিক থেকে 4p, 8। বুঝছো কিনা দেখো। জি স্যার। এটা বল, এটা আসার মতো, এটা ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা ছিল। এটা বলো দেখি, এটা একটু ট্রিকি আছে। এখানে কয়টা সিঙ্গেল, কয়টা ডাবল জার্নি বলো দেখি। স্যার w সমান 9p। আমি জানি না, আমি করে দেখি নাই, আমারও করে দেখতে হবে। না এমনি সিঙ্গেল জার্নি কয়টা, ডাবল জার্নি কয়টা বলো দেখি পুলিশের মধ্যে। সিঙ্গেল জার্নি 3টা, ডাবল জার্নি 1টা। আমারও আপাতত দেখে তাই মনে হচ্ছে। তাহলে আমরা একটু আগাই সামনের দিকে। এটা পি, তাহলে এটা কত? পি, এটা কত? পি পি পি, তাহলে এটা 3p 3p, আর এটা 2p। এই পি, এটা পি ছিল, এটা পি ছিল না, 9p এটা 2p। total, তাহলে এটা 3p, এটা কত? 3p, 3p এটা 3p নাকি 6p? 6p এটা 6p, এটাও 6p, তাহলে তাহলে 9p এটা হবে 12p, তাহলে w ইকুয়ালটা হচ্ছে 9। এটা বল, অঙ্কের অভাব নাই, বুঝছো? ইজি, এই কোনোটা কঠিন না। পি, পি টোয়াইস পি, সরি, এটা সরি পি, তাহলে এটা টোয়াইস পি,
এখানেও পি, এখানে পি হইলে এটাও পি, এটা পি হইলে এটা কত? পি, পি এটা কত? twice p, twice p কত আসে তাহলে? W is so equal to 4p, 4p ডাবল। তাহলে সবগুলো আমি নিজে বানাইছি অঙ্কগুলো। বিশেষ করে কয়েকটা অঙ্ক আর কি রিপোর্ট দিতে হচ্ছে। এটা পি, এটা কত? পি, তাহলে এটা কত হবে? পি হবে। এটা কত হবে? পি হবে। এটা 2sp, এটাও 2sp, আর এটা 3p হবে। আর 3p টা এদিকে এসে এটাও 3p হইল। 9p, আমি মনে নাই, আমি একটু করে দেখি। আমি তো লিখতেছি, আমার টাইম লাগতেছে সেজন্য। 6p, এটা 3p, এটাও 3p, তাহলে এটা 6p, এটা 3p, এটা 3p, এটাও আর 3p, উপরে এটাও সিপিটা তো 3p। লেখার কোনো দরকার ছিল না। উপরের জিনিসটা আসলে ফ্রি বডি ডায়াগ্রাম হলে তো তোমার লিখতে হবে, সব তো দেখাইতে হবে না। ইকুইলিব্রিয়াম হচ্ছে যে সেটা, কারণ তোমার ইকুইলিব্রিয়াম হচ্ছে কিনা তুমি চেকও দিয়ে দিতে পারলো, এবং তোমাকে একটা চেকের অপশন দিলাম যে সেটাও দেখাই দিতে পারলো, চেক করে উপরের ফোর্স আর নিচের ফোর্স সেম হয়েছে কিনা। 3p 3p 3p, তাহলে এটা হবে 6p, এটা হবে 9p। তাহলে দেখো উপরের ফোর্স আর নিচের ফোর্স, উপরে কত কত ফোর্স কাজ করছিল দেখি আমি। এটা 2p, এটা 2p, মানে W is equal to 9p আসছে আমাদের। যদি আমি উপরের ফোর্সটা ধরি, উপরের ফোর্স কত? উপরের ফোর্স টোটাল কত? মানে যেগুলো দেয়ালের সাথে বা সাপোর্টের সাথে লাগানো, 16p, কত আছে? 16p 16p। আর নিচের দিকে কি ফোর্স আছে বলো দেখি। নিচের দিকেও কিন্তু দেয়াল একটা লাগানো আছে, নিচের দিকে আছে p, p 6p 6p আর W। w, তাহলে W is equal to কত আসে? এই হুম, দুইটা যদি ইকুয়াল ধরো, 9 9p। মিলে কিনা দেখো, না মিললে বুঝবে যে অঙ্ক ভুল হয়েছে। এই আর আচ্ছা, মিলেছে। এই হলো কথা। এটা পারবা? জি P, স্যার। P, P, P। আমি যদি সরাসরি করতেছি, কারণ আমি উপরে লিখতেছি না এখন। 3p 3p 6p 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 18p, W is equal to 18p। এগুলো লাগবে না, এগুলো হচ্ছে তোমাদের কম্বিনেশনের অঙ্ক। কম্বিনেশন মানে হচ্ছে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার অঙ্কগুলো করছিল সেগুলো শুধুমাত্র কনকারেন্ট ফোর্স, কোপ্ল্যানার ফোর্স ছিল না, শুধু fx fy ছিল, সামেশন মোমেন্ট ছিল না। এগুলো হচ্ছে আসলে fx ও আছে, fy ও আছে, মোমেন্টও আছে, এমন টাইপের। এটা আমি একবার পড়াইছিলাম, তখন পরীক্ষায় দিয়েছিলাম এই অঙ্কটা। এটা তোমাদের বইতে কিন্তু আছে। দেখি আমি লাস্টে যদি সিলেবাস শেষ করার টাইম থাকে, শেষ করানোর পরে এই টপিক্সটাও পড়াই দিব। এই টপিক্সটা আমি আপাতত বাদ রাখছি তোমাদের। এখানে 3-4টা অঙ্ক আছে, হ্যাঁ, 3-4টা অঙ্ক আছে, তাহলে দেখি আমি সময় পাইলে করাই দেব। এটা কিন্তু আসেই তোমাদের পরীক্ষায়, কিন্তু এটা তো মোমেন্টের ইকুয়েশনটা লাগে, এটা তোমাদের ভেরিসের বইতেই আছে। এই আর কি। তাহলে তোমাদেরকে যখন আমি পুলির এই অঙ্কগুলো দেখাই দিলাম, তোমাদের যদি পুলির অঙ্ক আসে তাহলে এগুলো আসবে না, নতুন আরেকটা আসবে, বাট কনসেপ্ট একই। বুঝতেই তো পারলাম, বুঝছো না সবাই? জি স্যার। জি স্যার। পুলির অঙ্কগুলো একটু ওইভাবে প্র্যাকটিস করবো আর কি। পুলির অঙ্কতে জেনারেলি বিমে যত মার্ক, পুলির অঙ্কতেও তত মার্কেই থাকে। 1 নাম্বার চ্যাপ্টারের অঙ্কগুলোতে যে মার্ক, পুলির অঙ্ক তো সেই মার্কেই থাকে। অতএব
জেনারেলি বলতেছি, মানে ফেস টু ফেস পরীক্ষা যেগুলো হইতো সেগুলোর সময়। অনলাইনে তো আসলে পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো যেমনই হবে হোক, বাট পুলির অঙ্ক যদি আসে, যদি ভুল করো তাহলে আফসোস করতে হবে। মানে ইজিলি মার্ক কিছু ফেলে আসলা বলে মনে হয়। বুঝতে পারছো? আর একটা কথা তোমাদের বলে রাখি, অনেক জিনিসে কিন্তু দেখা যাচ্ছে আমি সেম বেসিকেই পড়াচ্ছি, কিন্তু আবার বি সেকশনে পড়ানোর সময় কিন্তু আমি এই এক্সট্রা অঙ্কগুলো দেখাইনি। বুঝতে পারছো? একইভাবে বি সেকশনে যখন আলোচনা করছি তখন দেখবে যে হয়তো বা এক্সট্রা কিছু জিনিস আলোচনা করছি, হয়তো এই চ্যাপ্টারে না হইলে অন্য চ্যাপ্টারে। সেজন্যই আমি বলবো তোমরা একটু কোলাবোরেশন রাখো তোমাদের এ সেকশন এবং বি সেকশনের মধ্যে, যতদূর পারা যায়। অন্তত পক্ষে ভিডিও গুলো যাতে শেয়ার করে নি। বুঝতে পারছো? পারলে এক সময় দেখে নি এটা। হ্যাঁ, এ সেকশনের, তোমরা তো এ সেকশনের স্টুডেন্ট, বি সেকশনের স্টুডেন্টকেও একটু বলে দিও, মানে আমি বলছি বলে, আর আমি তাদেরকে ক্লাসও যদিও বলে দিব আলাদা করে। মানে তোমরা সেকশন টু সেকশন কিন্তু একটু ম্যাচিং করবা নিজেদের মধ্যে, ভিডিও গুলো সেম জিনিস পড়াইছে কিনা, অতিরিক্ত কোনো জিনিস পড়াইছে কিনা। যেহেতু তোমাদের সেকশনে অতিরিক্ত পড়াইছি, তাদের সেকশনেও কিন্তু আমি এতক্ষণে এই ক্লাস নিছি, অতএব তাদের সেকশনে হয়তো বা অন্য জিনিস অতিরিক্ত পড়াইছে, তো সেই জিনিসটা একটু শুনবা, শুনলেই বুঝতে পারবা। ওকে, থ্যাংক ইউ। তোমাদের দিক থেকে কোনো কথা বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? না স্যার। আচ্ছা, একটার পরে কি তোমাদের ক্লাস আছে? আজকে নেই স্যার। আজকে নাই? তাহলে তোমরা শিওর থাকো, আমরা নেক্সট স্যার ল্যাব ক্লাসে, আছে 3টা আছে। না নেক্সট ক্লাসে, আমি আজকে ধরে রাখতেছি না তোমাদের, নেক্সট ক্লাসে কিন্তু ওই আমরা যে একটা ইন্টারেক্টিভ ওয়ে দেখার ট্রাই করব, সেটা সেটা আমরা একটা দেখার ট্রাই করবো আর কি, মানে জিনিসটা কোন জিনিস কিভাবে হয়। সেজন্য হয়তো আমাদের একটা পর্যন্তই চলে যেতে পারে। কালকে আগামী দিনের ক্লাস হয়তো বা আমি বেশিক্ষণ নিব না, মানে অল্প কিছুক্ষণ নিয়েই সেটার উপরে একটা আমরা ইন্টারেক্টিভ ওয়েতে একটা জিনিস দেখার ট্রাই করব, সেটার উপর বেস করে। তো নেক্সট ক্লাসটাতে সবাই একটু থাকার ট্রাই করো, এবং নেক্সট ক্লাসের উপর বেস করেই আমি দেখি আমার ক্লাস শিডিউল গুলো কিভাবে সাজাইতে পারি। বুঝতে পারছো? জি স্যার। ও আরেকটা কথা বলে রাখি, তোমাদের রিসেন্ট একটা মিটিং হয়েছে, রিসেন্ট একটা মিটিং এ টিচারদের থেকে একটা মানে পরামর্শ গেছে। সেটা হচ্ছে তোমাদেরকে নাকি অনলাইনে খুঁজলে পাওয়া যায় না, মানে তোমরা রেসপন্ড করো না। মানে জিনিসটা আমি বলি, এটা হচ্ছে ধরো তোমরা জয়েন হয়ে আসো দেখাচ্ছে, ধরো বলা হইলো 136 বলো দেখি, দেখা যাচ্ছে কোনো কথা নেই। হয়তো বা বলছো যে হুট করে বলছো যে স্টুডেন্ট আইডি 1902030009 বলো দেখি, ধরো কোনো কথা নেই। তাহলে এই জিনিসটা কিভাবে কি করা যায়? মানে কথা বলতেছে না, মানে মানুষের একবার দুইবার হইতে পারে, কিন্তু বারবার হচ্ছে যখন, টিচাররা জিনিসটা বলতেছে যে তোমরা ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস করতেছো না বা ক্লাসে থাকতেছোই না, হয়তো ফিজিক্যালি থাকতেছো, ঘুমাই পড়তেছো বা অন্য কাজ করতেছো, জিনিসটা এরকম। তো এটা কিভাবে দূর করা যায় এটা নিয়ে মিটিং হয়েছিল। এটা নিয়ে মিটিং এ বলছো যে ক্লাসে কিছুটা হইলেও সারা যায়, কিন্তু পরীক্ষা কিভাবে নেওয়া যাবে এরকম হইলে, তো পরীক্ষা থেকে ভিডিও অন রাখতে হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু পরামর্শ হচ্ছে অলরেডি, যদি অনলাইনে হয়। আর যদি খুলে তো ফেস টু ফেসও হইতে পারে কিনা আমি জানি না। যদি অনলাইনে হয় তাহলে এই সমস্ত জিনিস কিভাবে ইয়ে করা যাবে সেটা নিয়ে পরামর্শ হচ্ছে, বাট এখনো কোনো ডিসিশন হয়নি। বুঝতে পারছো? তোমরা কি মনে করো এই কথাটা উঠছে কেন?
আগে এটা বলো, তোমাদের যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে ভিডিও অন রেখে পরীক্ষা হওয়া ভালো নাকি ভিডিও অফ রেখে পরীক্ষা হওয়া লজিক্যাল কিনা জিজ্ঞেস করতেছি না আমি, তোমাদের জন্য কোনটা ভালো বা খারাপ জিজ্ঞেস করতেছি। তোমাদের জন্য কোনটা ভালো বা কোনটা খারাপ? স্যার ভিডিও অফ রেখে হলেই ভালো হয়। আচ্ছা, তাহলে এই যে একটা খারাপ ডিসিশন তোমাদের জন্য, ভিডিও অন রেখে যদি হয় ডিসিশনটা তোমাদের জন্য খারাপ ডিসিশন হবে বলতেছো, তাহলে এই খারাপ ডিসিশনটা, সরি আমার ভিডিও অফ রাখা উচিত রেকর্ডিংটা।